আহানাফ শব্দ করে হেসে বলে, ও মনে হয় আমাকে পছন্দ করে না, যার কারণে আমার মন মেজাজের করুণ দশা। মাসুদ ভাই এবার হো হো করে হেসে বলে, নাইস জোক। তোমাকে পছন্দ করে না এটা আমি বিশ্বাস করব? আহানাফ জানালার নিকটে এসে দাঁড়ালো এবং স্মিত হেসে বলে, হয়তো এই বিষয়ে বিয়ে ও মানতে পারছে না, নিজেকে আমার কাছ থেকে গুটিয়ে রাখছে। কারণটাকে জানি না, ওর বয়স কম, এজন্য মেবি প্রস্তুত ছিল না বিয়ের জন্য। তুমি যে খুব বেশি বয়স্ক তা কিন্তু নয়। মেয়ে কি বেশি ছোট, 6-7 পড়ে কিনা? এবারে আহনাফ সত্যি হেসে বলে, আরে ধুর, এবার কলেজ সেকেন্ড ইয়ারে, কিছুদিন পর বোর্ড এক্সাম। আমার পছন্দের মেয়ে কোনো এক অনুষ্ঠানে দেখেছিল, খুব নাকি পছন্দ হয় আমার। এরপর আর কি, সব পারিবারিকভাবেই হলো, আমার পছন্দেই বিয়ে করে ফেললে। আহনাফ লজ্জা পাওয়া গলায় বলে, আগে থেকে ঠিক করে রেখেছিলাম, জীবন আর যাই করি না কেন আমার পছন্দে বউ আনবো। নিজের পছন্দের ওপর ট্রাস্ট নাই, আর আম্মা সবসময় আমার জন্য বেস্টটাই খুঁজে বের করে। আমি শায়রিকে 7-8 মাস ধরে চিনি। আম্মা ওর ছবি ফেসবুক আইডি দিয়েছিল, প্রথম থেকে ভালো লেগেছিল ওকে, এজন্য ডিরেক্ট আকত করে ফেললাম। কিন্তু এক মোলাকাতে যে ওর প্রেমে এমনভাবে ঘায়েল হব এটা জানা ছিল না। মাসুদ ভাই বলে ওঠে, তোমার উচিত ভাবিজানের সঙ্গে সময় কাটানো, আমাকে আগে জানাতে যে কালকে তোমার বাসর ছিল। আমি নিশ্চয় অতটা পাষাণ না যে বাসর থেকে উঠে এনে শুটিং করাবো। আহনাফ একগাল হেসে বলে, রাগ করে চলে এসেছি ওর কাছ থেকে। কাল সারা রাত তো জেগেছিল, কিন্তু এমন ভান ধরল যেন সে ঘুমে অভিনয় করলো আমার সাথে। কিন্তু সে তো জানে না অভিনয়ে আমি কত বড় খেলোয়াড়। আই থিঙ্ক ভাবির টাইম দরকার। মেয়েরা এসব ব্যাপারে একটু সেন্সিটিভ হয়, ভয় পায় ও কারণে, ভয় পাচ্ছে সম্ভবত। আমি তো আর আদিম যুগের বন্য মানুষ নই যে ভয় পাবে। বেশ ভালোই রেগে আছো, যাই হোক বলো কি খাবে দুপুরে, আমি ট্রিট দিব। আহানাফ সব চিন্তা জেরে ফেলে বলে, হাঁসের মাংস আর লুচি খাবো, ব্যবস্থা করছি। ভাবিজানের সঙ্গে কথা বলো, আর এক কাজ করো, ওনার কাছে পারমিশন নাও যে অন্য কোনো নায়িকার সঙ্গে রোমান্স করতে পারবে কিনা। আহানাফ পুনরায় খুব সুন্দর করে হাসলো। মাসুদ ভাই থেকে থেকে বলল, গড ব্লেস ইউ ইয়াং ম্যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, চারিদিকে কুয়াশা ছেয়ে গেছে, শীত শীত করছে আহানাফের। সে সঙ্গে সোয়েটার আনিনি, ইউনিটের কাউকে বলে সোয়েটারের ব্যবস্থা করতে হবে। সে পা বাড়িয়ে বিছানায় এসে গাপটি মেরে বসে ফোন হাতে নিল। নিজেকে বুঝ দিল সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে এগিয়ে আসতে হবে। ফোন দিবে কি দিবে না করেও ফোন লাগালো শায়রির নাম্বারে। 4বার রিং হতে ওপাশ থেকে পরিচিত আওয়াজ বলে ওঠে, হ্যালো, কে বলছেন? কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে আহনাফের মনটা হুট করে শান্ত হয়ে গেল। সে মিষ্টি হেসে বলে, আমাকে চেনো? ও যে কালকে তোমাদের বাসায় আসলাম যে। ওপাশ থেকে সম্ভবত শায়রি চমকে গেল। সে কপাট গলায় বলে, আপনি? যাক, তাও চিনলে, ভাবলাম ভুলে গেছো। ভুলবো কেন, মনেই না কেন রাখবে। ওপাশ থেকে পিটপাতা নীরবতা। আহনাফ বলে ওঠে, রাতে ঘুম ভালো হয়েছিল? দুপুরে খেয়েছ? এক কথায় অপর প্রান্তের ব্যক্তি খামোশ রইল। আহনাফ খুব সুন্দর করে হাসলো। এরপর বলে ওঠে, আমি না সঠিক বুঝতে পারছি না তুমি কার উপর রেগে আছো, আমার উপর নাকি খাবারের উপর? এবারও ওপারের হৃদয়হীনা রমণী নিশ্চুপ। আহানাফ বলে ওঠে, আমাদের ইউনিটের যে রাঁধুনি আছে উনি দুর্দান্ত শেফ, ওনার হাতের গরুর রেজালা আর কাতলা মাছ দিয়ে মটরশুঁটি সেরা। একবারে এসো, তোমাকে গরুর রেজালা খাওয়াবো। তুমি কি মাছ খেতে পছন্দ করো? এবারে সে মুখ খুলল এবং অপ্রস্তুতভাবে বলে, মাছ তেমন একটা পছন্দ করি না। আমি আবার মাছ প্রেমী, সব ধরনের মাছ আমার প্রিয়। মাছে ভাতে বাঙালি আমি, সবচেয়ে পছন্দ সর্ষে ইলিশ। যাই হোক, অনেক কথা বললাম, তুমি মেবি পড়াশোনা করছিলে, ডিস্টার্ব করলাম? শায়রির পাল্টা প্রশ্ন ছুড়ল, কবে ফিরবেন আপনি? তুমি কবে চাও আসি? শায়রি যেন কিছুটা হতবিলম্ব হয়ে হলো, যা ফোনের এপাশ থেকে কিলোমিটার দূর থেকে আহনাফ বুঝে গেল। সে মিনমিন গলায় বলে, আজকে আসলে ভালো হয়। আহনাফ আর কিছু বলবে এর আগেই ফোন কেটে গেল। সে মুচকি হেসে রুম থেকে বের হলো। তার এখন ফেরা দরকার। মাসুদ ভাইকে বলে 1-2 দিনের আর্জেন্ট লিভ নেবে। বউ ডাকলে কি না গিয়ে পারা যায়? মাসুদ ভাইকে বলার সঙ্গে সঙ্গে সে গাড়ির ব্যবস্থা করে দিল, সাথে বেশ কিছু পরামর্শও দিলেন। রাত 9টার আগে আহনাফ গাজীপুর থেকে ঢাকা মোহাম্মদপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শায়রি মাত্র খেয়ে দিয়ে ড্রয়িং রুমে এসে বসলো। সকাল থেকে সে 1 মিনিটের জন্য ঘর থেকে বের হয়নি, বিছানায় শুয়েছিল। এমনকি দুপুরেও তাকে জোর করে কেউ খাওয়াতে পারেনি। কিন্তু ওনার সঙ্গে কথা হওয়ার পর সে রুমের বাইরে গেল, কাজিনদের সঙ্গে গল্প করলো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আবারও টিভি দেখার জন্য ড্রয়িং রুমে এসে বসলো। ঘনিষ্ঠ আত্মীয়রা এখনও চলে যায়নি, কাল পরশু আস্তে আস্তে তারা বিদায় নেবে। খাওয়ার টেবিলে এখনও সবাই খাচ্ছে। তা দ্রুত খাওয়া শেষ হয়ে যায়।
সোফায় গা এলিয়ে বসতে কলিং বেল বেজে উঠল। সে বিরক্ত হলে এ সময় আবার কে? 2 দিন ধরে আওয়াজ শুনতে শুনতে সে প্রচুর বিরক্ত। মা খাওয়ার রুম থেকে বলে ওঠে, শায়রি একটু গেটটা খুলে দে তো মা, আমরা খাচ্ছি। খুলে দিচ্ছি বলে দরজার কাছে সে লক খুলতে সে পিলে চমকে ওঠে। ভূত দেখলো সে এত অবাক হতো না যতটা সামনে থাকা ব্যক্তিটিকে দেখে অবাক হলো। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। উনি দাঁড়িয়ে আছেন, তার এক আহ্বানে সত্যি সত্যি কাছে ফেলে চলে এলো মানুষটা। শায়রি আবেগে আপ্লুত হলেও তার প্রকাশ করলো না। ততক্ষণে চাচি এসে দরজার সামনে দাঁড়ালেন। ওনাকে দেখা মাত্র জামাই আদর দিয়ে ঘরে ঢোকালেন। এরপর তাকে নিয়ে সবার হইচই পড়ে গেল। সবার একটাই প্রশ্ন, সকাল উনি কেনই বা গেলেন, আর এত রাতেই বা কেন ফিরে এলেন? উনি মুখ কাচুমাচু করে বলে ওঠে, একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল। ওনার কথায় চাচি সহ সবাই ঠোঁট টেপে মিটমিট করে হাসলেন। শ্রুতি বলে ওঠে, ভাইয়া জানো না তো, তুমি চলে গেছো জন্য আপু আজ দুপুরে খাবারই খায়নি, এমনকি মেহেদিও পড়লো না। শায়রি বোনের কথা টাসকি খেলো। শ্রুতি একদিনের মাথায় তাকে আপনি থেকে তুমি করে ডাকছে, আবার উনি এখন বাবার সঙ্গে হাত নেড়ে কথা বলছে। একদিনে তার পরিবারের সঙ্গে এত দ্রুত মিশে গেল কিভাবে? আহনাব শ্রুতির কথা শুনে তার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে দারুণ সুন্দর করে হাসলো। উফ, এই হাসির দিকে তাকিয়ে থেকেই শায়রির বুকে কম্পন ধরে গেল, চোখে পানি এসে গেল। সে সাবধানে চোখের পানি আড়াল করলো। আজকে আহনাব বিছানায় সে শোয়ার সঙ্গে সঙ্গে সত্যিই ঘুমিয়ে গেল। এর মাঝে শায়রি তাকে নিজ হাতে শরবত বানিয়ে এনে খাওয়ালো। শরবত খেয়ে শরীরের ঘুমটা জেঁকে ধরল। ক্লান্তিতে মাখা শরীরটা এলিয়ে দিতে সে ঘুমের জল। শায়রি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে সন্তর্পণে বিছানায় এসে তার পাশে চুপিসারে শুয়ে পড়ে। পরের দিন আহনাব সকাল 11টায় উঠেই কিছুটা ব্যস্ত হয়ে সে ওয়াশরুমে ছুটে গেল। ফ্রেশ হয়ে রুমের বাইরে যেতে শায়রির দেখা মিলল। শায়রি তাকে দেখা মাত্র নাস্তা সাজানো শুরু করে। তার পরনে সেই দিনকার সেই গোলাপি শাড়ি। আহনাব বিড়বিড় করে বলে, উফ, এই শাড়িটা কেন পরলে? তুমি কি জানো না এই শাড়িতে তোমাকে মারাত্মক লাগে? এই লোকে তোমাকে দেখলে মনে হয় হৃৎপিণ্ডটা কেউ খামচে ধরেছে। সে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে খেতে বসলো। আহনাব জিজ্ঞেস করে, শ্রুতি কই? ওই স্কুলে গেছে। ও, আজকে কি বার জানো? বুধবার। তুমি কলেজে গেলে না? শায়রি এই প্রশ্নে থেমে গেল। ক্ষণে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে বলে, প্রয়োজন নেই যাওয়ার। আহনাব নাস্তামুখী নিয়ে বলে ওঠে, এক্সামের আগে আগে মিস না দেওয়াই ভালো। লাস্টের দিকে টিচাররা সাজেশন দেয়, যা কাজে আসে। আমি তো এবছর এক্সাম দিচ্ছি না। তার কথা শুনে আহনাব আকাশ থেকে পড়ল। সে থতমত গলায় বলে, কিন্তু কেন? সেটা আপনি ভালো জানেন। আশ্চর্য, তুমি কেন এক্সাম দিবে না এটা আমি কিভাবে জানবো? বোর্ড এক্সাম না দেওয়া মানেই তো 1 বছর লস। শায়রি কিছুটা শান্ত হয়ে বলে, চাই চিনি খান? আহনাফ এবারে কিছু রেগে গিয়ে বলে, এক্সাম কেন দিবে না তুমি? এটা উত্তর দাও, কোনো সমস্যা আছে তোমার? শায়রি তার প্রশ্ন উত্তর না দিয়ে রান্নাঘরে ঢুকে গেল। আহনাফ বেশ চিন্তিত হয়ে গেল। বিছানায় পা তুলে বসে নখ কামড়াচ্ছে শায়রি। এখন তার আফসোস হচ্ছে, কেন মানুষটার সঙ্গে মিসবিহেভ করে বসলো সে। উনি তো তার সঙ্গে একবারও খারাপ আচরণ করে না, তাহলে সে কেন করে বসে? এটা তো তার ভারী অন্যায়। ওনার সঙ্গে কথা কাটাকাটি করে সে শায়রি আনন্দ পায় এমন না, বরং তারও মনে অজান্তেই কষ্ট লাগে। সে 2 ঘন্টা যাবৎ রুমেই বসে আছে। উনি একবার এর মধ্যে রুমে আসেনি। শায়রি ভেবে রেখেছে উনি আসা মাত্র তাকে সরি বলবে। এমন সময় শ্রুতি এসে বলে, আপু, আম্মু তোকে রান্নার কাজে সাহায্য করার জন্য ডাকছে। শায়রি উঠে দাঁড়ালো। সে মোটামুটি টুকটাক ভালোই রাঁধে। মাকে সাহায্য করলে চাপ কম হয়। বাসায় মেহমান আছে, রান্নাবান্নার চাপ ভালোই। তাদের একজন সহকর্মীও আছে, তাও বিয়ে উপলক্ষে কাজের চাপ বেশ। সে গুটি গুটি পায়ে রান্না করে গেল। যাওয়ার সময় শকুন চোখে একবার ড্রয়িং রুমের দিকে তাকালো। জনাব ড্রয়িং রুমে বসে তার ছোট ছোট কাজিনগুলোর সঙ্গে লুডো খেলছেন। সে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে মা ডেকে ওঠে, ওইদিকে কি করিস? মায়ের প্রশ্নে আহনাফও তার দিকে তাকালো। দুজনে চোখাচোখি হতে সে চকিত হয়ে উঠে এক প্রকার দৌড়ে রান্নাঘরে পালিয়ে বাঁচে। রান্নার আয়োজন চলছে। মা বলেন, আহনাব তো ভাত খেতে চাচ্ছে, বলতো কি কি রান্না করা যায়? শায়রি একদণ্ড না ভেবে বলে দেয়, আম্মু সর্ষে ইলিশ করি। শায়রির প্রস্তাব তার মায়ের মনে ধরল। সে বলে ওঠে, ঠিক আছে, বাসায় সরিষা নেই, কিনে আনাচ্ছি। ততক্ষণে মাংস বসিয়ে দেই। বাজার থেকে সরিষা আনা হলে শায়রি নিজ উদ্যোগে সরিষা ইলিশ তৈরি করতে আরম্ভ করলো। মানুষটার জন্য সে বেশ যত্ন নিয়ে রাখছে। তার লজ্জাও লাগছে, আবার বেশ খুশিও লাগছে। মিশ্র অনুভূতি জাগ্রত হচ্ছে মনের ছোট্ট বাগানটায়। ইলিশ রান্না করে সে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। সে সময় একবার আর চোখে আহনাবকে সে প্রখর করে নেয়। সে বর্তমানে ফোন চালাতে ব্যস্ত, আর তার কাজিনটা চকলেট খাওয়ায় ব্যস্ত। বোঝা যাচ্ছে চকলেটগুলো আহনাব তাদের গিফট দিয়েছে। সে ড্রয়িং রুমের সামনে দাঁড়ানো দেখে তার 4 বছরের ছোট মামাতো বোন
একটা ইয়া বড় ডেইরি মিল্ক সিল্কের প্যাকেট এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলে, আপু নাও। শায়রি তাকে আদর করে দিয়ে বলে, তুমি খাও, ছোট না তুমি, এগুলো তোমার জন্যই তো। হুম, এটা তোমার জন্য বলে জোর করে চকলেটটা তার হাতে গুঁজে খেলতে চলে যায়। ডেইরি মিল্ক যে শায়রির সবচেয়ে প্রিয় এটা বাসার সবাই জানে। সে নিষ্পলক তাদের দিকে চেয়ে থাকে, অবাক না হয়ে পারল না। তার মনে অন্যরকম একটা ভালো লাগা বয়ে গেল। সবার হাতে কিটক্যাট, কিন্তু কেবল তার জন্য আলাদাভাবে ডেইরি মিল্ক আনা হয়েছে। মানুষটা এত ভালো কেন? সে মাথা নুইয়ে ফেলে। মায়ের ডাকে পুনরায় ফিরে যায়। মা তাকে ফ্রেশ হয়ে নিতে বলছে। একটু পরে বাবা অফিস থেকে আসবে। শায়রির রুমে এসে গোসল সেরে নতুন একটা শাড়ি পরলো। এমনিতে সে তেমন সাজে না, কিন্তু আজকে চোখে কাজল দিল, আইলাইনার দিল, ঠোঁটে লিপস্টিকও দিল হালকা করে। চুলটা সুন্দর করে আঁচড়িয়ে খোপা বেঁধে নিল। খোপায় ফুল গুজে দিতে পারলে 16 আনা সম্পূর্ণ হতো, কিন্তু ফুলের অভাবে তার হলো না। সে চকলেটটায় হাত বুলিয়ে আদর করলো। এসব তার পাগলামি। রুম থেকে বের হতে বাবার সম্মুখীন হলো সে। বাবা তাকে দেখতেই বলে ওঠে, মা, এক গ্লাস পানি দাও তো। শায়রি তৎক্ষণাৎ তার বোনকে দিয়ে পানি পাঠালো। বিয়ের দিন থেকে সে বাবার সঙ্গে কথা বলে না ঠিকমতো। বাবা অবশ্য তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। এমন না যে তার বাবা মানুষটা খারাপ, সে অবশ্যই খুব ভালো একজন মানুষ, কিন্তু হুট করে বাবা মাঝে মধ্যে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসে। তার বাবা কোনো সমস্যা হলে নিজের পরিবারের সঙ্গে কথা না বলে তার ভাই বোনদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন। এই জন্যই বাবার উপর একটা রাগ আছে তার। সমস্যা তাদের নিয়ে, তাহলে নিশ্চয়ই তাদের সাথে আলাপ করা শ্রেয়। তার পরীক্ষা বাদ দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে বলার পেছনে তার বড় ফুফুর হাত আছে, এটা সে বেশ বুঝতে পেরেছে। বড় ফুফু নিজে থাকেন আমেরিকায়, কিন্তু তারপরেও তার চিন্তাভাবনা বড্ড সেকেলে। তার ফুফির বদলতেই তো সে আজ বিবাহিত। আহানাফের আম্মু তো প্রথম ফুফির কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। সোমা আপু নামে তার এক আত্মীয়ের বিয়েতে ভদ্রমহিলা তাকে এক দেখায় পছন্দ করে ফেলেন। সোমা আপু হলো তার ফুফির ননদের একমাত্র মেয়ে। দুপুরে খাওয়ার সময় সে নিজেকে গুটিয়ে রাখলো। ভাত বেড়ে দেওয়ার সময় তাদের দুজনের আরেক দফা সাক্ষাৎ। সেই সময় আহানাফ তাকে দেখে হাঁ হয়ে তাকিয়েছিল। ইস, শায়রি বড্ডা লজ্জা করছিল সে সময়। বাবা আহানাফ আর ছোটরা আগে খেতে বসলো। তাকেও বসতে বলা হয়েছিল, কিন্তু সে কাস্টার্ড বানাচ্ছে, এই বাহানায় পাশ কাটিয়ে যায়। তবে আহানাফকে তৃপ্তি নিয়ে খেতে দেখে সে নিজেও খুশি হয়েছে। এখন শুধু সরি বলার পালা, কিন্তু কীভাবে সে সরি বলবে? খাওয়া দাওয়ার পর আহানাফ তার বাবার সঙ্গে হাঁটতে বের হলো। শায়রি বুঝে পেল না এই ভর দুপুরে মানুষ হাঁটতে যায়। নিশ্চয়ই তাকে ইগনোর করার জন্য এই বুদ্ধি এঁটেছে। রুমে এসে বসতে না বসতেই মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, শায়রি, তোর ক্লাস টিচার কল দিয়েছিল। শায়রির বুক দুবুক করতে লাগলো। সে বলে উঠে, কি বললো ম্যাম? মিস কল হয়ে গেল রে, ধরতে পারিনি, ব্যাক কর মা প্লিজ। তার মা ব্যস্ত দেখি কল ব্যাক করলো। ওপাশ থেকে কল রিসিভ হলো। শায়রি তখন প্রচুর ঘাবড়ে গেছে। ম্যাম নিশ্চয়ই তাকে টিসি বের করার খবর দিবেন, ভাবতে কান্না পাচ্ছে তার। মা কথা বলা শেষ করে ফোনটা কানে ধরিয়ে দিল। সে নির্মল কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম সালামের জবাব দিয়ে বলে, শুন, তুমি তো এক্সাম দাওনি, যার জন্য টেস্ট এক্সাম তোমার রেজাল্ট ফেল আসছে। কলেজের এই অবস্থায় তোমাকে বোর্ড পরীক্ষা দিতে দিবে না জানি ম্যাম, কিন্তু তোমার অভিভাবক অনেকবার অনুরোধ করলে তোমাকে সেকেন্ড ইয়ারে চান্স দেওয়ার জন্য। তোমার অভিভাবকের সঙ্গে আমিও প্রিন্সিপাল স্যারের সাথে অনুরোধ করেছি, লিখিত দরখাস্ত দিয়ে রেখেছি। টেস্ট এক্সামে কয়েকজন স্টুডেন্ট ফেল করেছে, ওদের আগামী সপ্তাহে রিটেস্ট নেওয়া হবে, তুমি ওদের সঙ্গে পরীক্ষা দিবে। আর হ্যাঁ, অবশ্যই ভালো মার্কস পেতে হবে। আমরা আসলে চাই না কোনো স্টুডেন্টই এই ইয়ার লস হোক, সবাই পরীক্ষা দিক, ভালো ফলাফল করুক, এটাই চাই আমরা। কাজে মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ ম্যাম। ম্যামের সঙ্গে কথা শেষ হওয়ার পর শায়রি যেন আশার আলো দেখতে পেল। ভাঙা স্বপ্নগুলো পুনরায় যেন অদৃশ্যভাবে জোড়া লাগতে লাগলো। বাবা নিশ্চয়ই প্রিন্সিপালের কাছে অনুরোধ করেছেন। তখনই বেল বেজে উঠল। তারা বুঝতে পারলো আহনাফার বাবা এসেছেন। সে নিচ থেকে গেট খুলে দিয়ে লেবুর শরবত বানিয়ে আনলো 2 গ্লাস। মনটা অনেক বেশি খুশি। সে 1 গ্লাস শরবত আহনাফের দিকে এগিয়ে দিল। জনাব গ্লাসটা হাতে নিয়ে এমনভাবে ভান করলো যেন খুব ব্যস্ত সে। শায়রি আগ বাড়িয়ে কথা বলতে গেলে অনেক আগে যেন ফোন লাগালেন, আর কথাও হলো না তাদের মাঝে। শায়রি শরবত হাতে নিয়ে বাবার কাছে গিয়ে সরাসরি বলে, আব্বু, তুমি কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে অনুরোধ করেছো তাই না? তোমার জন্য আমাকে সেকেন্ড ইয়ার টাইম এক্সাম দিতে বলেছে। থ্যাঙ্কস। তার বাবা মুচকি এসে শরবত হাতে নিয়ে বলে ওঠে, থ্যাঙ্কসটা আমাকে না, আহনাফকে দাও। ওই অনুরোধ করেছিল। তোদের তো ক্যান্টনমেন্ট কলেজ, ওর পরিচিত এক মেজরকে দিয়ে ও রিকোয়েস্ট করিয়েছিল। আহনাফ ছেলেটা একদম নিজের ছেলের মতো হয়ে গেছে রে।
বাড়ির প্রতিটা প্রবলেম সে নিজের প্রবলেম হিসেবেই দেখছে। বাবার কথা শুনে সে বিস্মিত হলো। মানুষটা তার জন্য এত কিছু করেছে, অথচ তাকে দেখো, সে ঠিকঠাক কথা পর্যন্ত বলে না। তার চোখ বেজে উঠেছে, ওনাকে গিয়ে জড়িয়ে ধরতে মন চাচ্ছে এখন। এমন চিন্তার কথা ভাবতে সে লজ্জায় লাল হয়ে থাকে। সরির সঙ্গে তার একটা থ্যাঙ্কসও পাওনা রয়ে যাচ্ছে। রাত তখন 10টা। মাথার উপর ফ্যান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, অলস ভঙ্গিতে ঘুমাচ্ছে যেন। শাহরি এক পলক ফ্যানটার দিকে তাকিয়ে খুলে রাখা বইয়ের পাতায় মুখ ডুবালো, কিন্তু মনে মনে সে প্রচুর অস্থির। অস্বস্তিতে ভরপুর তার মন। পড়া ঠিক মতো মন বসছে না তার। আহনাবকে এক ঝলক দেখার উছিলায় সে দুবার পানি খাওয়ার নাম করে বাইরে গেছে। দুবার তাকে বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে দেখে এসেছে। বাবা তার বিখ্যাত ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে ওনার সঙ্গে আলোচনায় মশগুল। উনিও গম্ভীর মুখে বাবার প্রতিটা কথা গিলছে এবং মাঝে মাঝে টুকটাক এক দুইটি কথা বলছে। শাড়ির মেজাজ চটে যাচ্ছে। বউ রেখে শ্বশুরের সঙ্গে এত কি কথা তার। আজব মানুষ। সে এখনও বইয়ে ডুবে থাকলেও তার মন মস্তিষ্ক জুড়ে কেবল আহানাফ হাসান। অর্গানিক কেমিস্ট্রি আর মাথায় ঢুকছে না। তখনই খট করে দরজা খোলার আওয়াজ হলো। সে চোখ না তুলে তাকেই বুঝে যায় আহানাফ এসেছে। তার গায়ে মাখা পারফিউমের গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে। আহানাফ এসেই মিনিটাক দাঁড়িয়ে রইল চুপচাপ। এতে আজ কেন যেন তার হাসি পেল। সে হাসি চেপে রেখে বইয়ের নয়নজোড়া স্থির রাখলো। আহনাব ধীরগতিতে পায়ে আস্তে আস্তে তার ঠিক পেছনে এসে দাঁড়ালো। তারপর একটু ঝুঁকে মোবাইল চার্জ দেওয়ার জন্য সকেটে হাত দিল। পড়ার টেবিলের উপর সকেট। শায়রি পড়ার টেবিলে বসে থাকে। আহনাবের বেগ পেতে হচ্ছে সকেট নাগাল পেতে, তবুও সে চেষ্টা চালিয়ে গেল। একসময় তার হাতের কবজি গিয়ে শায়রির গলায় লাগলো। শায়রি যেন শিউরে ওঠে। আহনাব ফোন চার্জে না দিয়ে দ্রুত সরে এসে বলে, সরি। তখনই একটা বিস্ময়কর ব্যাপার ঘটল। শায়রি বিরক্ত মুখ নিয়ে উঠে দাঁড়ালো এবং আহনাফের কাছে থেকে মোবাইল কেড়ে নিয়ে চার্জে লাগিয়ে দিয়ে বলে ওঠে, আমাকে বললেই তো পারতেন। দেখি, আপনি ফ্রেশ হয়ে আসুন, কথা আছে আপনার সঙ্গে। আমার সাথে কথা বলার টাইম আছে তোমার? শায়রি হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে বলে ওঠে, আগে ফ্রেশ হয়ে নিন না। আহনাফ তার দিকে মিনিট তাকিয়ে থেকে বাথরুমে গেল। 20 মিনিট পর ফ্রেশ হয়ে এসে দেখলো শায়রি রুমে নেই। পুনরায় সে হতাশ হলো। মেয়েটা এমন করছে কেন? তার ভেতরকার অনুভূতি সম্পর্কে কি সে অবগত নয়? তবে তার চোখ গেল বিছানায় রাখা টাওয়ালের উপর। সে বিড়বিড় করে বলে, গরু মেরে জুতো দান। সে টাওয়াল দিয়ে মুখ মোছার জন্য আঘাতেই থম মেরে গেল। টাওয়ালের উপর ছোট একটা কাগজের ইংরেজিতে সরি লেখা। মুহূর্তে তার মধ্যে মন ভালো হয়ে উঠতে লাগলো। সে সরি কার্ডে হাত বুলিয়ে নিয়ে ছোট্ট করে একটা চুমু খেলো কাগজটায়। নিজের এমন কাণ্ডে সে নিজেই লজ্জা পেল। বারান্দা থেকে কারো পায়ের শব্দে সে চমকে উঠে বলে, শায়রি তুমি কি বারান্দায়? বারান্দা থেকে জবাব আসে, সে একবার ভাবলো যাবে না বারান্দায়। ক্ষণেই কিসব ভেবে নিচ থেকে বারান্দায় যেতে আরেক দফা বিস্মিত হলো। হতবিলম্ব হয়ে পড়ে সে। শায়রি বিয়ের সে লাল বেনারসি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো কোমর পর্যন্ত ছড়ানো। আহনাব তা দেখেই চোখ অক্ষিকোটের বাইরে আসতে চাইছে যেন। হার্টবিট ফেল হতে হতে সে রক্ষা পেল। শায়রি নিরস ভঙ্গিতে বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আহনাব বলে ওঠে, কি করছো এখানে? বারান্দায় তো শীতের মধ্যে পাতলা শাড়ি পরে দাঁড়িয়ে আছো কেন? ঠান্ডা লাগবে না? ভেতরে এসো। শায়রি গাঁড় গড়িয়ে তার দিকে তাকিয়ে হালকা হাসলো। মেয়েটার মন নিশ্চয়ই খারাপ, মুখ কালো হয়ে আছে। আহনাব কোমল গলায় বলে, কিছু হয়েছে নাকি? আপনি কি আমাকে ইগনোর করছেন? ইগনোর আবার কি জিনিস? খায় না মাথায় দেয়। শায়রি ভারী অভিমান হচ্ছে। সে ঠোঁট উল্টিয়ে বলে ওঠে, আপনার সঙ্গে আমি খুব মিসবিহেভ করি, এজন্য ইগনোর করছেন? আহনাব ঘোর লাগা কণ্ঠে বলল, শায়রির সঙ্গে সঙ্গে নিজের দুহাত দিয়ে দুটো কান ধরে বলে, সরি, আসলে আমি অনেক আপসেট ছিলাম, এই জন্য। আদৌ কি আমি জানতাম যে তুমি পরীক্ষা দাওনি? সরি। আহনাব বলে ওঠে, সরি দিয়ে হবে? সরি কি খাওয়া যায় যে পেট ভরবে? আশ্চর্য, কান ধরে কেন দাঁড়িয়ে আছো? বিয়ের শাড়ি পরে কান ধরে দাঁড়িয়ে থাকার মানে কি? হাত নামাও। শেষের দিকে কথা দুটো আহনাব ধমকে বলে ওঠে। শায়রির সঙ্গে সঙ্গে কানজোড়া থেকে হাত নামিয়ে ফেলে। ততক্ষণে শায়রির এক দফা কান্না করা শেষ। আহনাব তা উপেক্ষা করে পাশ কাটিয়ে যেতে দিলে শায়রি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, আপনি যাবেন না প্লিজ। কথাটা শুনে আহনাব থমকে যায়। আজকে রাত 11টার পর সে চিটাঙের উদ্দেশ্যে রওনা হচ্ছে। খবরটা সে খাওয়ার টেবিলে সবাইকে জানিয়েছে। আহনাব রাগ দেখিয়ে বলে, আমার থাকা বা না থাকায় তোমার কিছু যায় আসে? সবসময় তো আমার থেকে পালায় পালায় বেড়াও। এই কথা শুনে শায়রি ভেউ ভেউ করে কেঁদে দিল। আহনাব তড়িৎ গতিতে তার দিকে ফিরে হাতের উল্টো পিটে দিয়ে তার চোখের জল মুছে দিয়ে বলে, মহারানী সবসময় আমাকে কষ্ট দেবে, কিন্তু তাকে একটু ধমক দিলে নাকের পানি চোখের পানি এক।
শায়রি এবার সামনে থেকে আহনাফের বুকে হুমড়ি খেয়ে হিচকি তুলে বলে, বলছি না সরি। আহনাফ তাকে খুব সাবধানে আগলে নিয়ে নরম গলায় বলে, বউ জন্য মাফ করতে মন চাচ্ছে। আফটার অল একটা মাত্র বউ তুমি। সেই বউকে কষ্ট দিতে ইচ্ছে হয় না, কেবল আদর দিতে মন চায়। আহনাফের আদর মাখা কণ্ঠ শুনেও শায়রি কান্না করে দিল। তা দেখে সেই ব্রুকুচকে বলে, ভারী মুশকিল তো, ধমক দিলেও কাঁদো, আদর করলেও কাঁদো, আমি মানুষটা যাই কোন দিকে। শায়রি তার কথা শুনে কাঁদতে কাঁদতে হেসে দিল। আহনাফ তাড়া দিয়ে বলে, আর কাঁদিও না, আমার শার্ট ভিজে নায়াগ্রা ওয়াটারফলস হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। শায়রি তার শার্ট খামচে বলে, যাওয়াটা প্রয়োজন ভীষণ, তাছাড়া আমি থাকলে তোমার পড়াশোনায় ডিস্টার্ব হবে। আপনি কি বাচ্চা যে আমাকে বিরক্ত করবেন? আহনাফ হামি তুলে বলে, জামাই পাশে থাকলে শয়তান ভর করে মনে, তখন পড়তে মন বসে না। শায়রি নড়ে চড়ে উঠে তার কথায়। আহনাফ হালকা করে তার কোমর চেপে ধরে তাকে নিজের বুকের সাথে এক প্রকার মিশিয়ে নিয়ে নাকে নাক ঘষে বলে, মেবি আই ফল ইন লাভ উইথ ইউ। শায়রি মাথা উঁচিয়ে অভিমানী গলায় বলে, মেবি। আহনাফ তাকে আর কথা বলার সুযোগ দিল না। পুনরায় তাকে নিজের কাছে টেনে এনে খুবই মোলায়েমভাবে তার উষ্ট্রজোড়ায় আলতো করে পরশেকে দিতে ব্যস্ত হয়ে গেল। সেদিন রাতে আহনাফ চিটাং যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পরীক্ষার আগের 7 দিন শায়রি দিনরাত ভুলে পড়ায় মন দেয়। আহনাফ দূরে থাকলেও প্রথম একটা দিনরাত তার পড়ায় এক ফোঁটাও মন বসেনি। কলেজের এক্সাম দিয়ে বের হলো সবেমাত্র শায়রি। পরীক্ষা তুলনামূলক ভালোই হয়েছে, এজন্য মন ভালো তার। পরীক্ষা দিতে গিয়ে হাঁপিয়ে গেছে সে। গলা ভেজাতে পারলে মন্দ হয় না। সে গুটি গুটি পায়ে কলেজ গেটে অতিক্রম করতে পা জোড়া থেমে যায় তার। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে সে রীতিমতো চমকে ওঠে। আনন্দমুখ উজ্জ্বল হয়ে উঠল। প্রায় 7 দিন পর সরাসরি দেখছে মানুষটাকে। এই 7 দিনে একটু শুকিয়ে গেছে সে। কলেজের গেটের সামনে সানগ্লাস মাস্ক পরে দাঁড়িয়ে আছে। চেনার উপায় নেই, এটা সেলিব্রিটি আহনাফ হাসান। তবু এক দেখায় শায়রি তাকে চিনে ফেলল। সে গুটি গুটি পায়ে তার পিছনে গিয়ে দাঁড়ালো। জনাব গাড়ির সঙ্গে হেলান দিয়ে কার সঙ্গে যেন কথা বলছে। শায়রি দুষ্টু করে বলে, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছেন নাকি? আহনাফ তার আওয়াজ পেয়ে ঘুরে তাকিয়ে চমৎকার করে হাসলো। মাস্ক পরা সত্ত্বেও তা ঠাউর করতে পারল শায়রি। আহনাফ সানগ্লাস খুলে বলে, গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখার অভিজ্ঞতাটা কিন্তু মন্দ না, তোমাদের কলেজের মেয়েগুলো দারুণ। এ কথা শোনা মাত্র শায়রি নাক লাল হতে লাগলেই আহনাফ দ্রুত গাড়ির সিটের দরজা খুলে বলে, মহারানী ভিতরে বসুন। বাইরে কি গরম। শায়রি ভিতরে উঠে বসতে আহনাফ গাড়ি স্টার্ট দিতে বলে, এক্সাম কেমন হলো? আলহামদুলিল্লাহ। লাঞ্চ করে চলো। হুম, আজকে না, আজকে স্যার বাসায় আসবে পড়াতে। ও, ঠান্ডা কিছু খাবে? কোক খেতে পারি। শুধু কোক? আচ্ছা। আহনাফ গাড়ি থেকে নেমে কোক কিনে এনে শায়রিকে দিল। শায়রি এক চুমুক খেয়ে তার দিকে বোতলে গিয়ে দিল। আহনাফ স্মিত হেসে কোকের বোতলে চুমুক দিয়ে বলে, তোমার এসএসসি এক্সাম কবে? 1.5 মাস পর। শায়রি, আমাকে ইন্ডিয়া যেতে হবে, মেবি তোমার পরীক্ষার সময়ও ওখানেই থাকতে হবে। শায়রির মন খারাপ হয়ে গেল। আহনাফ বলে ওঠে, তোমার স্বপ্ন পূরণে যেন কোনো কিছুতে বাধা না হয়। আমি কাছে কিংবা দূরে থাকি, সবসময় আছি তোমার পাশে। শায়রির কানে আমি আছি কথাটা বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসতে লাগে। অদ্ভুত ভালো লাগে চেয়ে যায় হৃদয়। দিন যতই যাচ্ছে শায়রি সেই মানুষটার উপর মুগ্ধ না হয়ে পারে না। পড়াশোনার পাশাপাশি সেই মানুষটার প্রেমে পড়ে যাচ্ছে। জীবনটা সার্থক মনে হচ্ছে। সব কিছুর মধ্যে আনন্দ হাসি খুঁজে পায়। কোনো কিছুতেই বিরক্ত লাগে না তার। আসলে একটা সত্যিকার অর্থে ভালো মানুষ পাশে থাকলে জীবনটা রূপকথার মতো ঝলমলে আলোর মতো হয়। সে মুচকি মুচকি হেসে পড়ায় মনোনিবেশ করলো। মা এক গ্লাস দুধ নিয়ে এসে বলে, প্রথম পরীক্ষা কী রে তোর? শায়রি বইয়ে মুখ ডুবিয়ে রেখে বলে, বাংলা। আহনাফ দেশে কবে আসবে? ওনার আসতে আসতে আরও 1.5 মাস। মা মুখ গোছ করে বলে, তোর এত বড় একটা পরীক্ষা, আহনাফের এসে গুড লাক উইশ করলে তুই মনে হয় সাহস পেতি। তোর বাবা তো তো ওর সাথে দেখা করার জন্য অস্থির হয়ে আছে। শ্রুতির জন্য নাকি কিসব গিফট কিনছে। কাল থেকে ছবি পাঠালো। শায়রি একবারই কিছু বলল না, শুধু স্মিত হাসলো। বাবা মা দুজনে আহনাফকে ভীষণ ভালোবাসে। অবশ্যই কয়েকদিনে আহনাফের মায়ের সঙ্গেও তার বেশ খাতির হয়েছে, কিন্তু আহনাফ যেমন তার পরিবারের সঙ্গে অতপ্রতভাবে মিশে গেছে, সে এভাবে মিশতে পারেনি আহনাফের ফ্যামিলির সঙ্গে। কিছু জড়তা, লজ্জা, ভয়, অস্বস্তি কাজ করে। সে দুধের গ্লাসে হাত নিতেই ইন্ডিয়া থেকে কল আসলো। সে পুনরায় মুচকে এসে কল রিসিভ করলো। মা ফোন আসতে দেখে রুম ছেড়ে বেরিয়ে যান। ওপাশ থেকে আহনাফের গলা শুনতেই তার সারাদিনের ক্লান্তি কোন উদ্দেশ্যে হারিয়ে গেল যেন। মন জুড়ে স্নিগ্ধ সুবাস ছেয়ে যাচ্ছে। ক্ষণে আহনাফ বলে ওঠে, পড়ছিলে? পড়া শেষ। 8 ঘন্টা পর ঘুমোতে যাব। প্রিপারেশন কেমন? ভালোই তো।
বোর্ড এক্সাম যেন কবে? 2 দিন পর। আহানাফ আগ বাড়িয়ে বলে ওঠে, আমার বোর্ড এক্সামের সময় আম্মা ডিম খাইতে দিত না, যদি আন্ডা পাই এই ভয়ে। রাত 10টার মধ্যে বিছানায় ঘুম পাড়ায় দিত। শায়রি দুধের গ্লাসে চুমুক দিয়ে বলে, আমিও রাত জেগে পড়ি না, জলদি শুয়ে পড়ি। আপনি কি সত্যি 1.5 মাস পরে আসবেন, নাকি আগে চলে আসবেন? হ্যাঁ, 1.5 মাস পরেই আসবো। কেন জিজ্ঞাসা করলে? কিছু লাগবে? না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। কিছু লাগবে না, অলরেডি আপনি একবার এতগুলো গিফট পাঠালেন, আর কিছু দরকার নেই। ঠিকমতো খাওয়া দাওয়া করছেন? সত্যি বলতে এখনকার খাবার অনেক মজা, স্টিল আম্মার হাতের রান্না মিস করছি। গতকাল হায়দ্রাবাদের বিরিয়ানি খেলাম, দুর্দান্ত টেস্ট। আচ্ছা তুমি ঘুমাও, রাখছি। এরপর 2টো দিন খুব দ্রুত কেটে গেল। পরীক্ষার আগের দিন সকালে আচমকা শায়রি আহানাফকে স্বপ্নে দেখে এরপর থেকে ভেতরে ভেতরে মানুষটাকে একবার হলেও দেখার আকুলতা গ্রাস করে ফেলে। নিজের ইচ্ছেকে ধামাচাপা দিয়ে সে সারাটা দিন নিজের মতো করে পড়া রিভাইজ দেয়। সন্ধ্যার দিকে একবার তাকে কল দিলে ফোন অফ দেখালে সে আরও বেশি কষ্ট পায়। মানুষটা খুব বেশি ব্যস্ত। রাত 9টার দিকে শায়রি খাওয়া দাওয়া সেরে বাবা মা, ফুফি, চাচা, আহানাফের মা সবাইকে ফোন দিয়ে দোয়া চাইল। এরপর রুমে এসে আধ ঘন্টা একটু পড়ে শুতে চলে যায়। পরীক্ষার আগের দিন যখনই সে বেশি চাপ নেয় না, বিছানায় শুতেই চোখ লেগে আসলো। 10টার মধ্যে সে ঘুমিয়ে যায়। গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও সে রুমে দ্বিতীয় ব্যক্তির অস্তিত্ব টের পায়। কারণ নিঃশ্বাসে শব্দ পাচ্ছে। চোখ খুলে উঠে বসতে পরিচিত কণ্ঠ বলে ওঠে, আরে জেগে গেলে তুমি? শায়রি চকিত দৃষ্টিতে সামনে তাকাতেই অবাক হয়ে যায়। উনি বসে আছে বিছানায়। তখন বাজে রাত 12:30। এত রাতে উনি এসেছেন? সে কি স্বপ্ন দেখছে? আহনাফ মুচকি হেসে বলে, আমাকে দেখে ভয় পেলে নাকি? শায়রি বলে ওঠে, আমি অবাকের শেষ পর্যায়ে আছি। আপনি সত্যি এসেছেন? জি ম্যাডাম। খুশি এবার? অনেক। আহনাফ তার হাত ধরে বলে, তোমার জন্যই দিনটা অনেক জরুরি। আমি পাশে না থাকলে চলে কিভাবে? এজন্য আর্জেন্ট লিভ নিয়ে 2 দিনের জন্য এসেছি। শায়রির চোখ খুশিতে চিকচিক করতে লাগলো। সত্যি বলতে সে এতটাই খুশি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চোখে সম্ভবত জল চলে এলো। আহনাফ তাড়া দিয়ে বলে, ঘুমাও, সকালে উঠতে হবে। তারা দুজনেই শুয়ে পড়ে। একটু পর শায়রি নিচ থেকে আহনাফের বুকে মাথা রেখে বলে, আপনি কি জানেন আপনি খুব ভালো? না তো, আজ প্রথম জানলাম। শায়রি তার বুকে মুখ গুজে লজ্জা পাওয়া গলায় বলে, আপনি জানেন না তো? আমি সেই ক্লাস 6-7 থেকে আপনার ফ্যান ছিলাম। আপনার প্রতিটা মুভি আমি 10 বার করে দেখতাম, আর নায়িকার জায়গায় নিজেকে কল্পনা করতাম। আহনাফ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এজন্যই ফোনের লক স্ক্রিন আমার পিকচার ছিল। এ আপনি কিভাবে জানলেন? আমি বিয়ের পরের দিনই চেঞ্জ করে ফেলেছিলাম। আহনাফ শব্দ করে হেসে বলে, বাসর রাতে দেখে ফেলেছিলাম, তুমি তখন ওয়াশরুমে ছিলে। হুট করে ফোনে নোটিফিকেশন আসলে আমি দেখে ফেলি, কিন্তু তুমি যখন ঘুমিয়ে পড়ার অভিনয় করলে ওই সময় আমি অপমান বোধ করছিলাম খুব। আমি তোমাকে সম্মান করি, তোমার ইচ্ছা অনিচ্ছার সুখ দুঃখের অনুভূতিকে সম্মান করে পাশে থাকতে চাই। আমার কাছে বিয়ে মানে কেবল চাহিদা পূরণ করা না, অপর ব্যক্তিকে ভালোবাসা, তার সম্মতি, ইচ্ছা, শখ, স্বপ্ন, ক্যারিয়ার, ভালো লাগাকে নিজের করে নেওয়াটাই বিয়ের সংজ্ঞা ভাবি। যদি তুমি আমাকে অপছন্দ করতে বা এই বিয়ে না মানতে, আমি দ্বিতীয়বার তোমাকে ডিস্টার্ব করতাম না। ভাগ্যিস সরি বলে দিয়েছিলে, না হলে কিন্তু আর ফিরতাম না। পরের দিন শায়রিকে এক্সাম হলে গাড়ি করে আহনাফ আর তার বাবা রাখতে গেলেন। বাবা হলে ঢুকিয়ে দিয়ে অফিস চলে যান, কিন্তু পরীক্ষা শেষ না অবধি আহনাফ সঙ্গে থাকলো। হলের বাইরে অপেক্ষা করলো। 3 ঘন্টা পর তারা দুজন একসঙ্গে বাসায় ফিরে আসে। সেদিন বিকেলে ইন্ডিয়ার ফ্লাইট ধরে আহনাফ বাকি পরীক্ষাগুলো যথাভাবে অ্যাটেন্ড করে। শায়রি যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলো, সে সারা রাত ধরে রাত জেগে শ্রুতিকে নিয়ে আহনাফের মুভিগুলো দেখলো। 2 বোন একসঙ্গে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়। পরের দিন আহনাফের মা বেড়াতে আসেন। ওনার মাধ্যমে শায়রি জেনে যায় আহনাফ কাল ব্যাক করবে। সে মনে মনে ভাবে, মানুষটা তো তার জন্য অনেক কিছু করলো, অনেকবার সারপ্রাইজও দিল, এবার না হয় সে গিয়ে রিসিভ করুক। যেমন বাবা তেমন কাজ। পরের দিন হতে সে আহনাফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিজান ভাইকে নিয়ে এয়ারপোর্ট গিয়ে অপেক্ষা করে। সেদিন এয়ারপোর্টে কোনো মন্ত্রী বা কে যেন এসেছে। ক্যামেরাম্যান গিজ গিজ করছিল। এয়ারপোর্টের বাইরে শোরগোল হচ্ছিল বেশ। আহনাফ এয়ারপোর্ট থেকে বের হতেই খুশিতে চমকে উঠে বলে, ও মাই গড, আমি কি চোখে ভুল দেখছি? শায়রি হাসতে থাকে। ফুলের তোড়া এগিয়ে দেয় সে আহনাফকে। আহনাফ তাকে জড়িয়ে ধরে। তখনই অঘটনটা ঘটল। কোথা থেকে ফ্রেশের লোক এসে ভিড় জমালো। আসলে আহনাফ বুঝতে পারেনি এমন কিছু হবে। মিডিয়ায় ধুম পড়ে গেল। ফেমাস অভিনেতা অপরিচিত একটা মেয়েকে বাহুডোরে আবদ্ধ করে রেখেছেন। ঘটনাটা অবশ্যই খুবই রসালো। হুট করে এত ভিড় মানুষ, ক্যামেরা, প্রশ্নের হাট দেখে শায়রি ঘাবড়ে গিয়ে কেঁদে ফেলে। আহনাফ নিজেও পরিস্থিতি সামলাতে তখন নাস্তানাবুদ অবস্থায় ছিল।
যেই না সে শায়রিকে কাঁদতে দেখলো সবকিছু তুচ্ছ করে সে শায়রিকে নিয়ে এয়ারপোর্ট থেকে কেটে পড়ে। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উপর মিডিয়ার ব্যাপারটা ছেড়ে দিয়ে শায়রিকে নিয়ে বেরিয়ে যায়। দুজনে প্রায় পালিয়ে এসে গাড়িতে উঠে গাড়িতে অনেকক্ষণ ধরে পিনপাতন নীরবতা থাকে। সেই নীরবতা ভেঙে শায়রি বলে ওঠে, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম এত মানুষ দেখে। আমরা তো এসব দেখিনি কোনোদিন, সাধারণ মানুষ আমরা, মিডিয়া সম্পর্কে ধারণাও নেই। আই নো আমি আসলে আপনার যোগ্যই নয়, সবসময় আপনার জন্য মুশকিল হয়ে দাঁড়ায়। আজকে আমার জন্য আপনার অপমান হতে হলো, কিসব বলো, বরং আমার জন্য তোমার ইনসাল্ট হলো। তোমার এসব কাম্য ছিল না, আর তুমি আমার জন্য রহমত। শেষের কথাটা কর্ণগ্রহ হওয়া মাত্র তার ঠোঁটের কোনো হাসি ফুটে ওঠে। এই নেগেটিভ পাবলিসিটি আহনাফের ক্যারিয়ারে প্রভাব ফেলে, তবে সেটা পজিটিভ। কিভাবে? ও যে বাঙালি অযথাই নাচে, তার বেলাও সেম হলো। সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে ধুম পড়ে গেল, সবাই তাকে দারুণ রোস্ট করতে লাগলো, মেয়েদের তাকে নিয়ে বাড়াবাড়ি ওঠে, একদল সমানে সমালোচনা করে গেল। এজন্য অবশ্য তার মার্কেটিং ফ্রিতে হয়ে যায়, যার দারুণ সদ্য রিলিজ হওয়া মুভিটাও দারুণ হিট হয়। তার এই অ্যাসিস্ট্যান্ট অবশ্য ওই দিন সবাইকে জানিয়ে দেয় মেয়েটা আহনাফ হাসানের স্ত্রী। মিডিয়ায় সেটা প্রচার হয়, নায়ক আহনাফ বিয়ে করে স্বীকৃতি দিচ্ছেন না স্ত্রীকে, আরও হ্যান ত্যান। অবশ্য এ সময় এসব নিয়ে মাথা ঘামানোর সময় ছিল না কারণটা হলো শায়রি এয়ারফোর্সের লিখিত পরীক্ষাগুলোতে টিকে আর এসএবির জন্য কল পেয়ে যায়। এতে অবশ্য বেঁকে বসলো শায়রির ফুফু। উনি আমেরিকা থেকে বললেন, মেয়ে একা ট্রেনিংয়ে যাবে, কি হয় না হয় মেয়ে নিরাপদ থাকবে না। উনি কার কাছে জানি শুনেছেন ট্রেনিং পিরিয়ডে নাকি কোনো মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ব্যাস, শায়রির যাওয়ার দরকার নেই, বাসায় থেকে ইউনিভার্সিটিতে পড়বে। এত চ্যালেঞ্জিং জীবনে গেলে সংসার হবে না। ডিফেন্সের জব খুব কঠিন, এ জবে ঢুকলে ঘর ভাঙবে। এসব যুক্তি শুনে বাবা মানা করলেন। একটা সময় শায়রি হার মেনে নেয়, থাক স্বপ্ন পূরণের দরকার নেই, সে সুখী একটা সংসার চায় যেখানে তার বাবু হবে, বাবু নিয়ে ব্যস্ত থাকবে সেই। ফুফুর কথা মতো যদি সত্যি তার সংসারে কিছু হয়, এই বয়সে পিছপা হলেও তাকে পেছন ফিরে যেতে দেয়নি একটা মানুষ। ভরসা দিয়ে বলেছিল, তুমি নারী, তোমার সব সামলানোর ক্ষমতা আছে। বাংলার আকাশে যেমন সুরক্ষিত রাখবে, ঠিক তেমনই নিপুণ গৃহিণী হবে, আদর্শ মা হবে। সেদিন এই মানুষটার দিকে তাকানোর পর সে বুঝতে পারে তার অফিসার হওয়ার স্বপ্নটা কেবল তার একার মধ্যে সীমাবদ্ধ আর নেই, আরেকজনও আছে এই মধুর সম্পর্কটার ভাগিদার। ছোট্টবেলা আকাশে প্লেন উড়ে যাওয়ার পর মাথা তুলে তাকিয়ে যখন হাত নাড়াতো সে, তখন বারবার মন চাইতো সে উড়বে। এই ওড়ার জন্য তার মানুষটা অদৃশ্য এক ঢানা তার কাঁধে খুব মজবুত করে লাগিয়ে দিল। প্রিয় মানুষটা লাগিয়ে দেওয়া ঢানা তথা অনুপ্রেরণা তাকে সকল প্রতিকূল সামলিয়ে রুখে দাঁড়াতে প্রতি পদে পদে সাহায্য করেছিল। কোনো এক বিজয় দিবসের দিন আহনাফ হাসান তার মাকে নিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত। প্রতি বছরে সে বিজয় দিবসের অনেক অনুষ্ঠান প্রোগ্রাম উপভোগ করে, কিন্তু এবার যেন কিছু একটা ব্যতিক্রম, কিছু একটা অতি বিশেষ। সে নিজেও বিশেষ ফিটফাট হয়ে প্রথম সারির আসনে বসেছে। কিছুক্ষণের মধ্যে হইচই পড়ে গেল, কুচকাওয়াজ হতে লাগলো। সে মনোযোগ দিয়ে কুচকাওয়াজ দেখছে, ভালোই লাগে। আশপাশ থেকে হেলিকপ্টারের আওয়াজও বেশি আসছে। ঢাকায় কোনো জাতীয় দিবসের আগে এত শব্দ করে প্লেন হেলিকপ্টার যায়, যা কানে তুলে দিয়ে হয়। বিজয় দিবস উপলক্ষে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের পাশাপাশি আকাশের লাল সবুজের সংমিশ্রণে জাতীয় পতাকা প্রদর্শনী করা হবে। বেশ কয়েকটি সরকারি প্লেনের মাধ্যমে এই বিশেষ কুচকাওয়াজ প্রদর্শন করা হবে বিজয় দিবস উপলক্ষে। আহনাফ বেশ চিন্তিত, সবটা ঠিকমতো হবে তো? তার প্রিয়তম আকাশে থাকবে। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। মুহূর্তের মধ্যে আকাশ কাঁপিয়ে শব্দ হয়ে বেশ কয়েকটা প্লেন উড়ে যেতে দেখা গেল। আহনাফ ভাবতে লাগে, কোন প্লেনটায় তার প্রিয়তম আছে। প্লেনের পশ্চাৎভাগ দিয়ে স্বস্ফূর্তভাবে সবুজ আর লাল রং আকাশে মিলেমিশে একাকার হয়ে গেল। মিনিট পাঁচেক দূরে আকাশে বাংলাদেশের পতাকার রং রয়ে গেল। অদ্ভুত সুন্দর সেই দৃশ্য, চোখ ধাঁধিয়ে গেল যেন। এরপর আরও বেশ কিছুক্ষণ ধরে অনুষ্ঠান চলল। একটা সময় আহনাফ উঠে দাঁড়ালো এবং একেবারে পিছনের দিকে চলে গেল। এদিকটা নিরিবিলি, নিশ্চুপ হয়ে আছে, পাখির আওয়াজ কানে আসছে। শীতের মধ্যেও তার এক বিন্দু ঠান্ডা লাগছে না। সে ফোন হাতে নিয়ে কাউকে কল দিবে, তার আগেই পেছন থেকে তার নাম ধরে কেউ ডেকে ওঠে। সে পেছনে ঘুরে তাকাতে তার নয়নজোড়া মুগ্ধতায় অবসর হতে লাগলো। কি চমৎকার লাগছে তার প্রিয়সীকে, হালকা আকাশে এই ইউনিফর্ম, সঙ্গে হ্যাট এবং চোখে সানগ্লাস। তাকে দেখে যেমন পরিপূর্ণ লাগছিল, ঠিক তেমনই আহনাফের চোখে হৃদয়হীনা রমণী পৃথিবীর সবচেয়ে সুন্দরী। অনেকের প্রশ্ন করতে পারে, আহনাফ তাকে হৃদয়হীনা বলে কেন ডাকে? এই প্রশ্নের উত্তর হলো, মেয়েটা বড্ড পাজি। আহনাফকে সে ভোরে উঠিয়ে দুজন নামাজ পড়ে মর্নিং ওয়ার্কে বের হয়। একটা মানুষ হৃদয়বিহীন না হলে এত সকাল সকাল কীভাবে আরেকটা মানুষের ঘুম নষ্ট করতে পারে?
এছাড়াও 8 মাস আগে যখন তার ডায়াবেটিস ধরা পড়ল, এই হৃদয়হীনা মেয়েটা তার প্রিয় রসকদম খাওয়া সম্পূর্ণ বন্ধ করিয়ে দিল। মেয়েটার হাসি মাখা মুখ দেখে তার মনে হলো, যদি তার ক্ষমতা থাকতো তাহলে এই মেয়েকে মিসেস ইউনিভার্সের অ্যাওয়ার্ড দিত। শায়েরি মুচকি হেসে তার দিকে এগিয়ে গিয়ে নিজের মাথা থেকে ক্যাপটা খুলে আহানাফের মাথায় যত্ন করে পরিয়ে দিয়ে খুবই মিষ্টি কণ্ঠে বলে, ভালোবাসো। ক্যাপটার অগ্রভাগে একটা বৃত্ত, বৃত্তের ভেতর একটা উড়ন্ত ইগলের প্রতিচ্ছবি এবং তার নিচে ছোট ছোট অক্ষরে লেখা, বাংলার আকাশে রাখিব মুক্ত। শায়েরি মুগ্ধ হয়ে তার ভালোবাসার মানুষকে দেখছে, এই মানুষটা দিন দিন এত হ্যান্ডসাম হচ্ছে কেন। ও আচ্ছা, শায়েরি এখনও বিয়ের প্রথম দিনে চিঠিটা খুলে দেখেনি। আজও সে চিঠিটা খুলতে পারে না, তার অজানাই আছে চিঠিতে কী লেখা আছে। শায়েরি তাকে হ্যাট পরিয়ে দেওয়ার সময় ছবি কোনো যেন একটা ক্যামেরাম্যান ক্যাপচার করে ফেলে। সেই ছবি দ্য ডেইলি স্টারেও চাপা হয় এবং ব্যাপক হারে প্রশংসা পায় ছবিটা। এছাড়া ফেসবুকে ছবিটা ভাইরাল হয়ে যায়। বহু মানুষ এই ছবিটা শেয়ার দিয়ে ক্যাপশনে লিখে, বেস্ট হাজব্যান্ড এভার, বেস্ট কাপল। একজনের ক্যাপশনটা আহানাফের মনে ধরে। ক্যাপশনটা হলো, বিজয়ের দিনে আরেক বিজয়িনীর প্রাপ্তি।